This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সায়ন মমতা বন্দ্যোপাধ্যায় এক খুব কুইক রিয়াকশন দিয়েছিলেন রায় শোনার পর, নির্দেশ শোনার পর, এবং তিনি পরিষ্কার বলেছিলেন সান্ত্বনা পেলাম না। আরও বড় যেটা স্ট্রাইকিং, যদি পুলিশের হাতে মামলাটা থাকতো, ওরা নিয়ে চলে গেল সিবিআই এর হাতে, তাহলে আমরা এইটাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নিয়ে যেতে পারতাম। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে তো রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব আনন্দের দিন। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব আনন্দের দিন, দুঃখের হলেও সত্যি মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তার খুব আনন্দের দিন। তার কারণ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর এবং বিনীত গোয়েল প্রাথমিকভাবে তদন্ত করে যে সঞ্জয় রায়কেই সামনে রেখে দিয়েছিল, দিদির পুলিশ যে সঞ্জয় রায়কেই একমাত্র বলল, মোদির সিবিআই তো কার্যত সেটাকে একদম বলল যে হ্যাঁ এই তদন্ত সঠিক। আপনি আমাকে একটা কথা দেখুন, এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয় আইনের চোখে, কিন্তু বিশ্বাস করুন এটা হচ্ছে বিরল থেকে বিরলতম একটা বোগাস তদন্ত, বিরল থেকে বিরলতম তদন্ত। যে তদন্তে গোটা রাজ্যের মানুষ ঘটনার বীভৎসতা তাকে বুঝতে পেরে, এবং মনে রাখতে হবে এই যত রাত দখল হয়েছে, রাজ্যের মানুষ মা বোনেরা যারা রাস্তায় নেমেছেন, তারা কিন্তু এই সঞ্জয় রায়ের অ্যারেস্টের পরে রাস্তায় নেমেছিলেন। গোটা রাজ্যের মানুষ বিশ্বাস করেন, দেশের মানুষ বিশ্বাস করেন, বিদেশে বসে থাকা মানুষ বিশ্বাস করেন যে এটা একজন ব্যক্তির ঘটানো কাজ নয়। কে বিশ্বাস করে বলুন তো? একজন সিভিক পুলিশ, সেই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য বিনীত গোয়েল গেলেন, এই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য টালা থানার আইসি গেলেন, এই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য গোটা রাজ্যের প্রশাসন তারা ঝাঁপিয়ে পড়লো, এই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর অব্দি দৌড়লেন, এই সিভিক পুলিশকে বাঁচানোর জন্য প্লেস অফ অকারেন্সে ভাঙচুর করবার চেষ্টা করা হলো। কেউ বিশ্বাস করি আমরা এই কথা? আজকে আমি আপনাকে বলছি 2:45 সময় ওটা রায়দান হয়েছে, আর ওই রায়দানে এই সমাজে আরো কয়েক লক্ষ ধর্ষকের জন্ম হয়েছে যারা ভয় পাবে না কোনোদিন। সিপিএম এর মুখপাত্র সায়ন যেটা বলছেন, তিনি বলছেন এটা বোগাস তদন্ত এবং বিরলের মধ্যে বিরলতম বোগাস তদন্ত। চলে যাব তৌসিফ খানের কাছে। তৌসিফ, আপনার প্রথম প্রতিক্রিয়া। আমাদের সঙ্গে তৌসিফ খান ছিলেন এতক্ষণ, তিনি অনলাইনে আছেন, আবার তাকে আমরা পাবো আশা করি। নিশ্চয়ই তৌসিফ খান তৃণমূলের পক্ষে বলবেন। তরুণ জ্যোতি তিওয়ারি আমাদের কাছে এসে গিয়েছেন নিউজ রুমে, বিজেপির মুখপাত্র। তরুণ জ্যোতি তিওয়ারি, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে, এখনো হচ্ছে, সিবিআইকে। না, কেউ তো সমালোচনার ঊর্ধ্বে নয়। যে জাজমেন্টটা এসছে এটা মানুষের ভাবাবেগ, মানুষের ভরসা, তাকে আঘাত অবভিয়াসলি করেছে, কিন্তু কতগুলো প্রশ্ন আছে। ফাঁসি একটা দুটো আসপেক্ট আছে এখানে। ফার্স্ট সঞ্জয় রায়, সেকেন্ড লার্জার কনস্পিরেসি তদন্ত এখনও চলছে। সঞ্জয় রায় একা করেছে না সাথে আরও কেউ ছিল, দ্যাটস মানে ডিবেটেবল কোয়েশ্চেন। এখনও পর্যন্ত যে এভিডেন্স ছিল, সুপ্রিম কোর্টে আমরা লাস্ট যে রিপোর্ট সিবিআই ফাইল করে সেখানে যদি দেখি, আমরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই বলেছিল আপাতত এটাকে পাওয়া গেছে, অল দিস আর এভিডেন্স আর এগেনস্ট হিম, উই আর প্রসিডিং এগেনস্ট হিম। আদার অ্যাসপেক্টটা এখনও খোলা আছে, যেটা ইনভেস্টিগেশন চলছে। সাবসিকুয়েন্ট অনেক কটা রিপোর্ট সামনে এসছে আমরা জানি, সিএফএসএল এর ফাইনাল রিপোর্টটাও সামনে এসছে আমরা জানি। তো লার্জার কনস্পিরেসি যাবে। আর এখানে একটা কথা আমি হিস্ট্রি মনে করে দিই, এই মামলাটা এখানে শেষ, যারা মনে করছে তারা ভুল ভাবছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনেক কটা আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সিমলা রেপ অ্যান্ড মার্ডার কেস, সেম একটা জিনিস হয়েছিল। একজনকে ধরা হয়েছিল, তার কনভিকশন হয়, পরবর্তীকালে সেটা যখন আরও ফার্দার ইনভেস্টিগেশনে বেরোয়, পুরো কেসটা কিন্তু টার্ন হয়েছিল। খালি ওইটাই নয়, একটা খুব বাজে কেস, ঘটনার যদি আমরা উল্লেখ করি, আরুষি তালোয়ার কেসে প্রথমে বাবা মাকে কনভিক্ট করে দেওয়া হলো, পরবর্তীকালে কি হলো আমরা জানি। এরকম একাধিক মামলার উদাহরণ আছে। ইনফ্যাক্ট যদি বিলকিস বানো ধরি, আমরা বেস্ট বেকারি ধরি, এই সব কটা কেসই তারই এক্সাম্পল, যে ফার্দার যেগুলো বেরিয়েছে তার মধ্যে আসছে। এবার এখানে তো ওগুলো প্রশ্ন থাকছে আমাদেরই, মানে সব সাধারণ মানুষের প্রশ্ন থাকছে যে পুরো বিষয়গুলো থেকে ফরেন্সিক মেডিসিন, ওখানে পাশে সেমিনার রুম ভাঙা, 14 তারিখ রাতের ওই মানে রুমটা ভেঙে দেওয়া, এবং যাবতীয় কিছু, এই সঞ্জয় রায় একাই দোষী। যারা এটা প্রমাণিত করার জন্য প্রথম থেকে চেষ্টা করলো, তারা আজকে প্রচণ্ড কান্নাকাটি করছে। কেন বলুন তো? সন্দেহ তো সেখানেই জাগছে। বেশ, আমি আপনার কাছে আবার আসবো। অমর্ত্য দে সিনিয়র লয়ার আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে, আমরা তার সঙ্গে কথা বলবো। তিলোত্তমার পরিবারের আইনজীবী। অমর্ত্য বাবু, কেন এটা প্রমাণ করা গেল না যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস? আমরা আমাদের যে আর্গুমেন্টটা তুলে ধরেছিলাম কোর্টের কাছে, এবং আমরা রিটেন সেট অফ আর্গুমেন্ট দিয়েছিলাম, এবং ভার্বালিও কথাটা বলেছি যে
যেই তদন্ত হয়েছে, যেই ইনভেস্টিগেশন হয়েছে, তাতে অনেকটা ল্যাচেস রয়েছে, অনেকটা গাফিলতি রয়েছে। সেই গাফিলতির তথ্যগুলো এবং গাফিলতি কোথায় কোথায় হয়েছে, আরও কাকে কাকে এই কেসে সাক্ষ্য আনা যেত, আরও কোন জায়গায় তদন্ত করা যেত, সেগুলো আমরা তুলে ধরেছিলাম। এবং গত শনিবার দিনকে যখন জজ সাহেব সাজা ঘোষণা করেন, তিনি নিজে বলেছেন যে তদন্তের কিছু ল্যাচেস ছিল এবং তাদের রোল প্লে নিয়ে, তাদের সঙ্গে যারা এই কেসেতে সাক্ষী রয়েছে এবং এই কেসেতে যেই ডিপার্টমেন্ট রয়েছে, মানে আরজি করের যারা শীর্ষস্থানীয় আর কি কর্তা যারা রয়েছে, যারা যেমন এইচওডি, এমএসভিপি, প্রিন্সিপাল, তাদের রোল নিয়ে তার মনে একটা কনফিউশন এসছে এবং সেই কনফিউশনটার তিনি ক্রিটিসাইজ করেছেন জাজমেন্টের কপিটা আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা হাতে পাবো। আমরা যে আর্গুমেন্টটা করেছিলাম, আর্গুমেন্টে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরেছিলাম কিছু প্রশ্নের মাধ্যমে। সেই প্রশ্নের উত্তরও জজ সাহেব বলেছেন তার জাজমেন্টে পুরোপুরি উল্লেখ থাকবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার পরে আমরা জানতে পারবো যে আজকে জজ সাহেব যে সাজাটা ঘোষণা করেছেন, 3টে ধারার সাজা দিয়েছেন। 64 বিএনএসএ লাইফ ইমপ্রিজনমেন্ট, সঙ্গে 50,000 টাকা ফাইন, অনাদায় 5 মাসের জেল। 103 সাবক্লাস 1 বিএনএসএ লাইফ ইমপ্রিজনমেন্ট, সঙ্গে 50,000 টাকা ফাইন। আমি আপনাকে একটু থামাচ্ছি প্লিজ। তার মানে আপনারা পুরো জাজমেন্টটার দেখার অপেক্ষায় রয়েছেন, যে প্রশ্নগুলো আপনারা তুলেছিলেন তার উত্তরে বিচারক ঠিক কি লেখেন দেখার পর আপনারা পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। আপাতত আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব তাওসিফ খানের কাছে, কিন্তু তার আগে ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী কি বলছেন শুনুন এই মামলার রায় নিয়ে। অভয়া তার বিচার পায়নি, আজকে এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। আমার মেয়ে পায়নি, ওর বাবা মাকে মিসগাইড করা হয়েছে। রাজ্য সরকারের হাতে যে ইনভেস্টিগেশন থাকলে ফাঁসি হতো হতো হতো। আমি 3টে মেয়ের বাবা, আমার কষ্ট লাগবে না? হ্যাঁ, কিন্তু কেন গেল? কার গ্যাস খেয়ে গেল? কেন হাইকোর্টে গিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করার চান্স দিল না? আরও আছে গ্রেটার ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? ব্লাডি ক্রিমিনাল থেকে ধর্ষণ করেছে, খুন করেছে, তার ফাঁসির সাজা হবে না? এটা বিরলতম নয়? এটা বিরলতম ঘটনা। একটা মেয়ে 48 ঘন্টা না কত কনস্ট্যান্ট ডিউটি করেছে, সে রেস্ট নিচ্ছে, সে 36 ঘন্টা করে সে রেস্ট নিচ্ছে, তাকে ধর্ষণ করে খুন করেছে। এর থেকে অমানবিক কি হয়? পশুও করে না এত। শুনলেন হেভিওয়েট তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী তথা মুখ্যমন্ত্রী যা লাইন স্থির করে দিয়েছেন একেবারে তার সুর মিলে যাচ্ছে, সেটাই স্বাভাবিক। আমরা চলে যাব তাওসিফ খানের কাছে, তিনি তৃণমূলের সমর্থক। তাওসিফ, এখন তো দেখা যাচ্ছে তৃণমূল উচ্চস্বরে উচ্চগ্রামে শুধু এই কথাটাই বলে চলেছে, পুলিশ পারত, সিবিআই পারল না। নিশ্চয়ই, কেন আমরা দেখেছি 4 দিন আগেই একটা রেপ অ্যান্ড মার্ডার কেসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তদন্ত করেছিল আর পক্সো কোর্ট ওতে ডেথ পেনাল্টি দিয়েছে। আর ডিসেম্বর মাসেও সেইভাবে আরো একটা রেপ অ্যান্ড মার্ডার কেস ছিল যেখানে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে। তো এই মামলায় ডেথ পেনাল্টি কেন দেওয়া হলো না? এটা অনেক দুঃখের কথা। আমরা শুধু বলতে পারি যে তিলোত্তমার ফ্যামিলির পাশে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু তিলোত্তমার মা বাবার মনে যা হচ্ছে ওটা আমরা কোনোদিন বুঝতে পারবো না। ও যে মেয়েকে লস দ্য লাইফ অফ আ ডটার, আর কোর্ট থেকে ওরাও আশা করেছিল আর আমরাও আশা করেছিলাম যে ডেথ পেনাল্টি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু খুবই দুঃখজনক, আমি এটা স্বীকার করতে পারি না যে এই ধরনের মামলাতে যখন কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে রেপ অ্যান্ড মার্ডার কেস আছে, মার্ডারে যেহেতু রেপ এর সেকশনে মৃত্যুদণ্ড পেনাল্টি নেই, কিন্তু মার্ডারের সেকশনে মৃত্যুদণ্ড পেনাল্টি আছে। আর এই কেসটা fit for rarest and the rarest case, and Sanjay Roy deserved to die. এই ধরনের আপনি আমাদের সঙ্গে থাকবেন। দেখুন, আরো একটা পাল্টা যুক্তি আছে যেটা বিরোধীরা বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে এই যে পোস্ট আরজিকর যে কেসগুলো হয়েছে বা তার 1-2 বছর আগে যে কেসগুলো হয়েছে, অদ্ভুতভাবে দেখা গেল সেগুলো সব এই গত 5 মাসের মধ্যে 6টা মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়ে গেল।
কিন্তু তার আগের 13 বছরও তো তৃণমূল সরকারই ছিল, তার আগের 13 বছরও তৃণমূল সরকার ছিল, প্লাস কামদুনি ছিল, সেটা তো সিআইডি করেছিল। ছোট্ট জিনিস বলছি, দরকার নেই। এই আরজিকর ঘটনা আরেকটা ইম্পর্টেন্ট হলো সেই 14 তারিখ রাত দখলের রাতে আরজিকরের চেস্ট মেডিসিনের রুমটা ভাঙচুর করা, তা তদন্ত তো পুলিশ করছিল, যাদেরকে ধরে এলো তারা ছাড়াও পেরে গেল। তো কেন মানে ওই সংগঠন করা হলো, কেনভাবে ভাঙচুর করা হলো, কার নেতৃত্বে হলো, অতীন ঘোষের লোক ছিল ওখানে, সেই তদন্তের কি হলো আমরা জানতে চাই। সেকেন্ড, তৌসিফ আইনজীবী, আমাদের হাইকোর্টে আমাদেরই কলিগ, তৌসিফ নিশ্চয়ই জানে যে পক্সো ধারা আর অন্য কেসগুলোর মধ্যে বার্ডেন অফ প্রুফ আর অ্যামাউন্ট অফ প্রুফের কী ডিফারেন্স আছে। আবার বলছি, এরা হোলিয়ের দান দাও সাজছে, আমরাও চাইছিলাম ফাঁসি হোক, কিন্তু আমার প্রশ্নগুলো থাকছে তো খুব সুচারুভাবে ফরেন্সিক এভিডেন্স থেকে আরম্ভ করে যাবতীয় এভিডেন্স লোপাট করা হলো কেন? সুপ্রিম কোর্টে জাস্টিস পার্দিওয়ালাকে বলতে কেন হলো যে পুলিশ যেভাবে হ্যান্ডেল করেছে আমি আমার 30 ইয়ার্সে দেখিনি, এগুলো কেন হলো? আর একটা কথা, বাবা মার কথা, আমি অন্য সবার কথা ছেড়েলাম, আমাদের ব্যথা আমাদের খারাপ লাগা আছে, বাবা মার থেকে তো বেশি কেউ না। বাবা মা একটা কথা বলেছে কয়েকদিন আগে, আরেকটা চ্যানেলে ছিলাম, সেখানে বাবা মা ছিলেন, বাবা মা বলেছেন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টররা ওয়াল ভাঙার ওখানে সাইন করেছিল, তারা পোস্টমর্টেমে ছিল, তারা তো ডাক্তার, ফরেন্সিক মেডিসিন তো তাদের পড়ানো হয়, এমপি কোর্সের মধ্যে আছে, তারা কেন কোনো কথা বলেনি? পরে আসার সময় সামনে বলছে তারা প্রশ্নাতীত নয়। অজানা প্রশ্ন তুলছেন অতিথিরা, সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করব। সায়ন প্লিজ, আপাতত আমি তোমাকে এই মুহূর্তে সুযোগ দিতে পারছি না, একটু স্টুডিওতে ফেরাতে হবে, ফিরে এসে সায়নের কথা শুনবো। ওভার টু ইউ মঞ্জিরা। রাজা, তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে ডক্টর রাজীব পান্ডেও আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। ডক্টর পান্ডে, সকালবেলা ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেরকমটা বলছিলেন যে এই যে যাবজ্জীবন দেওয়ার ফলে যেটা হলো যে এই যে অনেকগুলো অসঙ্গতি, সেটা হতে পারে ডিএনএ রিপোর্ট, সেটা হতে পারে সিএফএসএল এর রিপোর্ট, সেটা হতে পারে এই যে চেস্ট মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই বিষয়গুলো সামনে এসেছিল, এই যে অসঙ্গতির জায়গাগুলো, সেই জায়গাগুলো ফুলফিল করা, তদন্ত আরো ভালোভাবে করার একটা অপশন থাকলো, কি মনে হয় আপনার? দেখুন, অর্ডার কপিটা তো আমরা এখনো পাইনি, আমরা আশা করি অর্ডার কপিতে অনেক কিছু উল্লেখ থাকবে, যেমন হচ্ছে যারা প্রমাণ লোপাট করেছে তাদের নাম থাকবে, এবং তদন্তের যে অসঙ্গতিগুলো বাবা মার আইনজীবীরা তুলে ধরেছিলেন সেইগুলো আশা করি ওই পয়েন্টগুলো কিছু না কিছু উল্লেখ থাকবে, এবং ওইগুলোকে আমরা স্বাগত জানাই। আমাদের বক্তব্য হচ্ছে যে যাবজ্জীবন হলো না ফাঁসি হলো থেকেও তিনটে আসপেক্ট অফ দিস কেস। একটা হচ্ছে যে প্রাইমারি যে রেপ অ্যান্ড মার্ডার, সেখানে সঞ্জয় রায় একা যুক্ত নয়। 2 নম্বর হচ্ছে যে প্রমাণ লোপাটে কারা করেছে এবং তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের বিরুদ্ধে সাজা দেওয়া, এবং তৃতীয় হচ্ছে লার্জার কনস্পিরেসি, বৃহত্তর যে ষড়যন্ত্র আছে। কারণ আমরা মনে করি যে এই খুনটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এবং এখানে কিন্তু একটা লার্জার কনস্পিরেসি আছে। সিবিআইকে এই তিনটে আসপেক্টে ইনভেস্টিগেট করতে হবে, করে যেহেতু এটা কোর্টের মনিটরিংয়ে হচ্ছে, আশা করি কোর্ট 5 মাসেও যেটা হলো না, আপনার মনে হয় এরপরও সেটা হবে, ঠিকমতো হবে? আমাদের তদন্তর জন্য আমরা অলরেডি বাবা মা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মুভ করেছেন, আমরা রাজপথে আছি, আমরা আন্দোলন চালাচ্ছি, আইনিভাবেও আমরা আছি, এবং আমরা মনে করি যে এখনো অবধি দেশের ও রাজ্যের ন্যায় ব্যবস্থার উপর বিশ্বাস করা ছাড়া আমাদের উপায় নেই। দেবাশিসের কাছে জানতে চাই, দেবাশিস, আন্দোলন ছিল, আমরা দেখেছিলাম কোচবিহার টু কাকদ্বীপ, আমরা দেখেছিলাম আপনারা দিনের পর দিন রাস্তায় ছিলেন, আমরা দেখেছিলাম যে তদন্তের কিভাবে তদন্ত হয়েছে গত 5 মাস পরে, কিন্তু তারপর আজকের রেজাল্টটাও আমরা দেখতে পাচ্ছি। আরও তদন্ত হলে ঠিকমতো জিনিসগুলো সামনে আসবে, অসঙ্গতিগুলো দূর হবে। দেখুন, এই কথাটাই খুব অদ্ভুত একটা সময় লাগছে। সিবিআইকেও যখন বারবার বলা হচ্ছে, সে বলছে আরও তদন্ত করব, আরও তদন্ত করব, কিন্তু কি বিষয়ে তদন্ত করছে, কোন কোন জায়গাগুলো নিয়ে তদন্ত করা হচ্ছে, সেই জায়গাগুলো একেবারেই স্পষ্ট করা হচ্ছে না। বলা হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। একটা ঘটনার 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও তথ্য প্রমাণ লোপাটের মতো ঘটনায় যাদের গ্রেপ্তার করলো তাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না তারা। আজকে বলা হচ্ছে, একটু আগেই একজন বলছিলেন যে কলকাতা পুলিশ তার দারুণ কাজ করেছে। আচ্ছা, এই যে সিভিক ভলেন্টিয়ার, আমি ধরে নিচ্ছি যে একা সঞ্জয় রায় ঘটেছে, তর্কের খাতিরে ঘটেছে, সে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, কলকাতা পুলিশের অ্যাপয়েন্ট করা সিভিক ভলেন্টিয়ার, সে একটা হাসপাতালের 4 তলা রাত্রেবেলা ভোর 4টের সময় কোন মন্ত্র বলে পৌঁছে যাচ্ছে, এই প্রশ্ন করতে হবে। 14 তারিখ রাতে আরজি করে যে ভাঙচুর হলো, আমাদের সহকর্মী যারা সহযোদ্ধা আশফাক, অতনু, এদের নাম ধরে ডেথ থ্রেট দেওয়া হলো যে কোথায় ওরা, বের করে আনো। বলা হলো চেস্ট সেমিনার রুম কোথায়, তার তদন্ত তো কলকাতা পুলিশ করছিল, সেটার রেজাল্ট কোথায়? আসবো, সময়টা খুব কম। অনিকেত, এই যে আপনাদের আন্দোলন, রাস্তায় থাকা নিয়েও অনেক রকম প্রশ্ন উঠেছে, এর পরেও কি আপনারা আন্দোলনে থাকবেন? এইভাবেই রাস্তায় আপনাদের দেখব? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট যে 9 আগস্টের ঘটনাকে মনিটর করছে, তাদের দিক থেকে যদি অপদার্থতা, উদাসীনতার জায়গা পায় একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন নির্যাতিতার বাবা মা হিসেবে, তারা কোথায় যাবে? আর তাদের কাছে তার এই গণতান্ত্রিক পরিকাঠামোতে তো সিবিআইয়ের উপর আর আমাদের আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই।
তাহলে সেই জায়গা যদি হয় তাহলে এক নাগরিক হিসেবে আমার কর্তব্য, আমরা যে চাই, আমরা যা মনে করছি, আমাদের যে যুক্তিবোধ, যে মূল্যবোধ, নৈতিকতা, সেই জায়গা থেকে আমাদের যা করণীয় সেটাই করতে হবে। ফলে আন্দোলন ছাড়া তো আর আমাদের হাতে অন্য কোনো রাস্তা খোলা নেই। আমি আসবো, তিলোত্তমার বাবাও আমাদের সঙ্গে রয়েছেন। আপনি বলছিলেন যে অপরাধীরা, আসলে যারা অপরাধী, অনেকগুলো, একাধিক নাম হয়তো আছে সেখানে, হয়তো আছে বলছি, তারা কেউ সামনে এলো না। আপনার কি মনে হয় এরপর তদন্ত চললে তারা সত্যিই সামনে আসবে? অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। এবার চেষ্টা করে যদি কিছু না করতে পারি তখন তা বলতে পারবো যে চেষ্টা করেছিলাম, কিছু পাইনি। কিন্তু এখন যদি চেষ্টা না করে ছেড়েই দিই তাহলে তো মনের কাছে সেই বুঝটাও দিতে পারবো না। আজকে মেয়েকে হারিয়ে বিচার পাবো না, সেটা তো একটা মনের মধ্যে আরও বেশি কষ্টদায়ক থাকবে। তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং যারা বললেন আমরা সিবিআই কোর্টে গিয়ে সিবিআইকে দিলাম, পুলিশ 4 দিন, পুলিশের কাছে যে 4 দিন ছিল, আমি তো একটা কথাই বললাম, মেয়ে মৃত্যু আমাদের কাছে যতটা কষ্টদায়ক ছিল তার থেকে বেশি কষ্টদায়ক ছিল পুলিশের অত্যাচার। সেই 9 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, এমনকি যারা এই ব্যাপারটা 9 তারিখ পরিচালনা করেছেন তারা তৃণমূলপন্থী লোকজন, তৃণমূলের দলের লোকজন, তাদের আমি ফোন করে ডেকে নিয়েছিলাম যে তারা আমাকে হেল্প করবে বলে, সাহায্য করবে। কিন্তু তারা আমার সঙ্গে সাহায্য না করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সঙ্গে জুবিলি বিল্ডিংয়ে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছে। তারা একজন তৃণমূলের কাউন্সিলর, একজন তৃণমূলের এমএলএ নির্মল ঘোষ এবং কাউন্সিলর সোমনাথ দে, এরা সবাই আমার বিরুদ্ধে গিয়ে আমার মেয়ের যাতে বিচার না পাই সেই ব্যবস্থা করেছে। এটা কেন করেছে? আজকে কেউ দেখছি, মানে এইমাত্র দেখলাম ফিরহাদ হাকিম বললেন যে আমরা পুলিশকে ছেড়ে সিবিআইয়ের কাছে গিয়ে পুলিশের উপর ভরসাটা রাখবো। সেই পুলিশ কি সেই জায়গাটা আমাদের কাছে রেখেছিল? এবং 4 দিন যে সময় পেয়েছিল, পুলিশ সেই কাজটা কি একটুও করেছে? পুলিশ সেই সিভিক ভলেন্টিয়ারকে ধরে যা করার এক জায়গায় বসেই আছে। সেই কারণেই তো আমরা সিবিআইয়ের কাছে আমরা কোর্টে গেছিলাম। আমরা তো এই ধরনের সংস্থার উপরেই ভরসা রাখি, সিবিআই এর মতো সংস্থা। তারাও যদি তাদের কাজটা ঠিকমতো না করে তাহলে আমরা সাধারণ মানুষ কার উপর ভরসা রাখব? আমাদের কোর্টের মাধ্যমে সিবিআইকে দিয়ে জোর করে কাজ করে নিতে হবে। সেই জন্য হাইকোর্টে আমরা মামলা করেছি এবং 54টা প্রশ্ন কোর্ট যেহেতু সিবিআইকে দিয়েছিল, আমরা কোর্টের কাছেই অ্যান্সারগুলো চেয়েছি। কোর্ট কার কাছ থেকে উত্তর দেবে। আমাদের সঙ্গে থাকুন। সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজায় সন্তুষ্ট হতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের মারাত্মক ধর্ষক অপরাধীকে জেলে রেখে সরকারের খরচ করার কোনো মানেই হয় না। এবং একাধারে অভিষেক ঘনিষ্ঠ মহলে এমনও মত প্রকাশ করেছেন বলে আমরা জানতে পারছি যে যদি পুলিশের হাতে এই মামলা এবং তদন্তভার থাকতো তাহলে একটা এমনভাবে সুচারুভাবে মামলা সাজানো হতো যে কোনোভাবেই মৃত্যুদণ্ড এড়ানো যেত না। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, এক্ষেত্রে অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর প্রায় এক। জেলে রেখে সরকারি অর্থে পাবলিক মানি যাকে বলে খরচ করার কোনো মানেই হয় না। ব্যাক টু ব্যাক শুনবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি বলেছেন, শুনুন। এই রায় সমাজ, পরিবার, মানুষ কেউ খুশি নয়। আমি বিশ্বাস যে তদন্তকারী সংস্থা এবং পরিবার এরা উচ্চ আদালতে যাবেন। এটা মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং ক্ষুধার্ত নেকড়েদের সামনে এই সব লোককে ছেড়ে দেওয়া উচিত। আর সিবিআই চার্জশিটে অনেক কিছু অমীমাংসিত রেখে গেছেন, 30টা পয়েন্ট এমন বলে গেছেন যাতে এটা প্রাইমারি চার্জশিট আমার মনে হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট হওয়া উচিত। সিবিআই চার্জশিটেই অনেক কিছু বলে গেছে, এভিডেন্স ডিস্ট্রয়ের কথা বলেছে, তাদের তদন্তে নন কোঅপারেশন করার কথা রাজ্য সরকার পুলিশের বলেছেন এবং বলেছেন এতে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে। অতএব সিবিআইয়ের যে 30টা পয়েন্ট চার্জশিটে এটা বেশ উল্লেখযোগ্য। তাই এটা অমীমাংসিত বিষয়, এটা কোনো জাজমেন্টই নয়। দেখুন, এখনই সিবিআইকে কাঠগড়ায় তুলতে চাইছেন না রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কিন্তু মৃত্যুদণ্ডের প্রশ্নে শাসক বিরোধী সুর এক। চলে যাব সায়নের কাছে। সায়ন, দেখুন, প্রথম কথা হচ্ছে যে সিবিআই এর ওপর ভরসা করাটা কি অপরাধ? আমি রাজ্যের মানুষের তরফ থেকে গোটা আরও বৃহত্তর পরিসরে আপনাদের অনুষ্ঠান যারা দেখছে আমি তাদের কাছে এই প্রশ্ন রাখছি।
সিবিআই এর ওপর আমরা যে ভরসা করি বা নির্যাতিতার পরিবার যে ভরসা করে বা বিভিন্ন দুর্নীতির কাণ্ড হোক বা যাই হোক, সিবিআই এর ওপর ভরসা করাটা কি আমাদের অপরাধ হতে পারে? প্রত্যেক কটা মামলার একই অবস্থা, প্রত্যেক কটা মামলা এই অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে। অন্তত রাজ্যের মানুষ ভেবেছিলেন যে আরজি করের ঘটনার ক্ষেত্রে সিবিআই একটা ঠিকঠাক মতো কিছু একটা করবে। এই যে আপনি বলছেন যে বিরোধী শাসক সবার সুর এক, স্বাভাবিকভাবে বিধানসভার অভ্যন্তরে যে শাসক আর যে বিরোধী, আপনি দুজনকেই দেখুন যখন বুঝতে পারলো গোটা বিষয়টাকে ঠিক রাজনীতিকরণ করা যাচ্ছে না, বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি, শুভেন্দু অধিকারী, তারাও যখন বুঝলেন যে না এটা ঠিক রাজনীতির গ্রিপে আনা যাচ্ছে না, বিজেপির এমএলএ এমপিরা গেলে ডাক্তারবাবুদের ওই জায়গায় ঢুকতে দেওয়া যাচ্ছে না, তারাও যেন একটা নাক ছিটকানোর মনোভাব দেখাতে শুরু করলেন। সেই সময় থেকে আমরা কি ভুলে যাব যে প্রিন্সিপালের কিভাবে জামিন হয়ে গেল? আমরা কি ভুলে যাব টালা থানার আইসির কিভাবে জামিন হয়ে যাব? মানে অ্যাজ ইফ গোটাটা দেখে মনে হচ্ছে যেন এটা সামান্য একটা কোনো ঘটনা ঘটেছে, যে ঘটনায় চার্জশিট না দিতে পারবার জন্য এনারা জামিনে বেরিয়ে চলে গেলেন। দেখুন আজকে আমাদেরকে বুঝতে হবে, দেখুন এই শোয়ের শেষে আপনি বাড়ি চলে যাবেন, এই শোয়ের শেষে আমি বাড়ি চলে যাব, এই শোয়ের শেষে নির্যাতিতার পরিবার বা অভয়াদির পরিবার তারাও বাড়িতে যাবেন, কিন্তু আমার আপনার মেন্টাল অবস্থা, তাদের মেন্টাল অবস্থা সবটা সমান। আমি একটা প্রশ্ন খালি আপনার মাধ্যমে রাখছি, জাস্ট একটা কোয়েশ্চেন। নির্যাতিতার পরিবার এত কিছুর পরে বলছেন যে রাস্তায় দাঁড়িয়ে এই লড়াইটা লড়তে হবে, এটা একটা থাপ্পড় মুখ্যমন্ত্রীর পুলিশের গালেও আর মোদিজি সিবিআই এর গালেও। বেশ, আমরা তরুণ জ্যোতির কাছ থেকে উত্তর নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী মোক্ষা, কিন্তু তার আগে মোক্ষার কাছে যাওয়ার আপনাকে স্বাগত জানাই। যাওয়ার আগে আরো একটা আপনাদের স্ট্যাটিস্টিক্স দেব। দেখুন এই রাজ্যের ক্ষেত্রে মৃত্যুদণ্ড মাঝখানে কেমন কমে গিয়েছিল, হঠাৎ কেমন হিড়িক বেড়ে গেল। দেখুন পশ্চিমবঙ্গ, ভারত স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গে প্রথম কোনো নক্কারজনক অপরাধে, ধর্ষণ নয় খুন, প্রথম যে ভদ্রলোকের সাজা হয়েছিল তার নাম শ্যামাচরণ শুক্লা, 1952। স্ট্যাটিস্টিক্স হচ্ছে দেখুন 56, 57, 58, 59, 60, 61। আমার কাছে রয়েছে স্ট্যাটিস্টিক্স একেবারে 65 পর্যন্ত প্রত্যেক বছর একটা দুটো করে প্রায় ফাঁসির সাজা হয়েছে। সব কিন্তু ধর্ষণ নয়, বেশিরভাগই মার্ডার। তারপরে হলো 1991, বালুরঘাটে 8 জনকে মেরে ফেলেছিল 2 জন। তারপরে হলো ধনঞ্জয় চট্টোপাধ্যায় 2004। তারপরে এই যে হালে 5 জনের ফাঁসির সাজা হলো। এক্সিকিউশন কবে হবে এখন দেখা যাক ভবিষ্যতের গর্বে। চলে যাব মোক্ষার কাছে। মোক্ষা, আজকের এই রায় শোনার পর আপনার কি প্রতিক্রিয়া? শুনুন, এটা আমরা কেউই এটাকে প্রথমত এই যে আজকের রায়টা আমরা যারা এটা নিয়ে প্রথম দিন থেকে লড়াই করেছিলাম, ওর ফাঁসি হোক, উনি বলবো না, ওর ফাঁসি হোক কি ওর যাবজ্জীবন হোক, ইট হার্ডলি ম্যাটার্স এই গ্রাউন্ডে, কারণ ও একটা স্কেপগোট। আমরা সেটা প্রথম দিন থেকেই বলতাম, ডেফিনেটলি হি ইজ অলসো ওয়ান অফ দ্য ক্রিমিনালস। কিন্তু ওকে যে বারবার বলছি, ওকে যে ইনভাইট করেছে যারা ওখানে, ওকে যে অ্যাক্সেসটা দিয়েছে, হয়তো ওই মৃতপ্রায়, বারবার বলছি মৃতপ্রায় বডিটা ওকে হয়তো প্লেটারে দিয়েছে ঠিকানা দেওয়ার জন্য, কিন্তু ওকে যারা মৃতপ্রায় করলো, মা বাবা যার জন্য প্রথম দিন থেকে একই কথা, এত ছলনা বলনা, এত তথ্য প্রমাণ লোপাট, তাহলে এগুলো কিসের জন্য হলো? এটা আমরা জানি ডেফিনেটলি রাঘব বোয়ালরা জড়িত, মাথা জড়িত, বিনীত, এই যে সন্দীপ ঘোষ, এই যে টালা থানার ওসি, কারা তাদেরকে মাথায় মানে সিবিআই এর অপদার্থতার জন্য, সাপ্লিমেন্টারি চার্জশিট না পেশ করার জন্য কোথাও না কোথাও গিয়ে এখানে তো ডেফিনেটলি মনে হচ্ছে যে জাজেরও মনে হচ্ছে হি ইজ নট কনভিন্সড উইথ দ্য কমপ্লিট ইনভেস্টিগেশন প্রসেস থ্রু আউট। তো আমরাই জানতে চেয়েছিলাম যে আসল মোটিভ আর পুরো নেক্সাসটা, মাথা, সব থেকে বড় অপরাধী তারা যারা এভিডেন্স ট্যাম্পার করেছে এত বড় বড় ফরেন্সিক মাথা দিয়ে, যেখানে সায়েন্স বলছে, সিএফএসএল রিপোর্ট বলছে, সেখানে সিবিআইও তার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি। তো সেটা সিবিআই ইমেন্স ফেলিয়ার। তো তার এগেইনস্টে আমরা এর পরেও ডেফিনেটলি ওনার মা বাবার সাথে প্রথম দিন থেকে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আপনি দূরে আছেন, একটা সংক্ষিপ্ত প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন। আপনাকে রাস্তায় যেভাবে নামতে দেখা গিয়েছিল, যদি তিলোত্তমার মা বাবা নিজেরা ফের নামেন, তারা বলছেন নামবেন, আবার বৃহত্তর জনসমাজ যদি নামে, আপনি থাকবেন তো? আমি তো দেখুন, আমি হয়তো এখন রাস্তায়, কিন্তু আমি এই রাস্তায়, আমার কাজের রাস্তা, আমার তো কর্মস্থান বাইরে। আমি যখনই বাংলায় যাই তখনই আমি প্রতিবাদী ওয়ান অফ দ্য প্রোটেস্টার হয়ে যাই। আমার নিজের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অভিনেত্রী মোক্ষা আমাদের সঙ্গে ছিলেন। তরুণ জ্যোতির উত্তর প্রত্যাশা করুন। দেখো, কাউকে ছোট করার কিছু নেই। একটা কতগুলো জিনিস আমরা এই আন্দোলন থেকে শিখলাম। আমরা শিখলাম যে আন্দোলনকে সিনেমার প্রচারে কীভাবে ব্যবহার করা যায়। আমরা দেখলাম যে অষ্টম বামফ্রন্ট সরকারের স্বপ্ন কীভাবে দেখা যায়। জনতার আন্দোলন ছিল তো,
যদি ভারতীয় জনতা সায়নজরা বলছিল ভারতীয় জনতা পার্টির নেতারা গেছিল, তাকে গো ব্যাক করা হয়েছে, জনতার যদি আন্দোলন হয় গো ব্যাকের জায়গা, এগুলো নিয়ে ছোট ব্যাপার, এগুলো নিয়ে আমি আলোচনা যাচ্ছি না, বড় ব্যাপারটায় আসি। অনেকগুলো কথা হচ্ছিল, আমি যে প্রথমে সেক্টরিটা বললাম আমি আবার বলছি, আমার বন্ধু মারা গেছে, ধরো আমি ওখানে ছিলাম, আমি ফরেন্সিক মেডিসিন সম্পর্কে জানি, তার পোস্টমর্টম হচ্ছে, আমি প্রেজেন্ট আছি, সেটা আমি একবারও নিজের মুখে স্বীকার করব না যে আমি ছিলাম। কবে প্রথম বললাম যবে রিপোর্টটা সামনে আসলো যে আমার সই আছে ওখানে, তখন আমি বললাম না আমাদের ছিল, কিন্তু আমরা তো কিছু জানি না। আচ্ছা, MBBS এর কোর্স স্মার্ট, এখন সবাই স্মার্টফোন আছে, মোবাইল বের করো, গুগলে সার্চ করো, MBBS এর কোর্সে কী পড়া হয়, একটা বছর একটা সাবজেক্ট থাকে ফরেন্সিক মেডিসিন। ডাক্তাররা যখন PGT যখন যায় না গ্রামে গঞ্জে, পোস্টমর্টমও তাদেরকে করতে হয়, দে আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্য পার্টিকুলার এই পোস্টমর্টম। বললো না পাশে যে ঘরটা যেটা নিয়ে এত আন্দোলন, এত প্রশ্ন, যেটা ভাঙচুর করে দেওয়া হলো, রুমিনান টেস্ট থেকেও কিছু বের করা যাওয়া সম্ভব হয়নি, এত সুন্দর ক্লিন আপ হয়েছে, সেই রুমটা যখন ভাঙা হলো, সাইন করলো কারা? চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা ছিল তারা। CBI অপদার্থতার কথা হচ্ছে, একদম অবভিয়াসলি অপদার্থতার কথা বলো, সত্যি তো অপদার্থতার কথা বলো, কিন্তু তার আগে এটাও বলো যে ওখান থেকে ফরেন্সিক তথ্য প্রমাণ লোপাট করা থেকে একের পর এক যে সিরিজগুলো ছিল ওগুলো কেন হলো? CBI অপদার্থতার কথা বলো, আবার এর সাথে এটাও বলো যে হাইকোর্টে যখন কলকাতা পুলিশ যে রিপোর্টটা সাবমিট করলো, তার কপি আমাদেরকে সার্ভ করা হলো, সেই রিপোর্টে কলকাতা পুলিশ লিখছে অ্যাট অ্যারাউন্ড 9:30, মানে ওদের একজন যে টালা থানা আউটপোস্টে যে গেছিলো, গিয়ে সে রিপোর্ট করেছে আর লেডি ইজ লাইং ইন আনকনসিয়াস স্টেজ, মানে একটা মহিলা আমাদের বোন যার জামা পরনে কাপড় ছিল না, সে নাকি আনকনসিয়াস স্টেটে পড়ে আছে, এগুলো বল। এবং সাথে আরো অনেক কিছু বলার আছে না, সেকেন্ড পার্ট এটা বলতে দাও জাস্ট। এই এই যে দিদি মানে মোক্ষা দিদি ভাই যে কথাগুলো বলছে না, কেন হলো না? CBI এই প্রশ্নটার উত্তর না সুপ্রিম কোর্টে দিয়েছে, আপাতত এটার এগেইনস্টে প্রসিড করা হয়েছে, বাদ বাকিটা এখনো কিন্তু ওপেন আছে। সায়ন আসছি, এখানে একটা তথ্য আমি স্টুডিওতে ফেরাবো মঞ্জিরার কাছে, কিন্তু তার আগে একটা তথ্য বলি। দেখুন, এটা তো ধর্ষণ এবং খুন, এই মামাকে খুন করানোর চক্রান্ত, ভাড়াটে খুনিয়ে নে ভাগ্নে, এই 23শে সেপ্টেম্বর, সেখানে কোনো রেপের ব্যাপার ছিল না, শুধুই খুন, সেইটাও কিন্তু ফাঁসির সাজা হয়েছে। তাই আরও প্রশ্ন, ওই 5টা যে ফাঁসির সাজা হয়েছে তার বাইরে এটা একটা আরেকটা ফাঁসির সাজা একেবারে এই রাজ্যে সাম্প্রতিকতম, এর উত্তর নেব, যাবো এখন স্টুডিওয় মঞ্জিরার কাছে। রাজা, তোমাকে ধন্যবাদ। একদম গত 5 মাসে একের পর এক আমরা এ রাজ্যে ফাঁসির সাজার ঘোষণার কথা দেখেছি, এবং আজকে যে মামলার ক্ষেত্রে গোটা দেশ বিদেশের বহু মানুষ তাকিয়েছিলেন, সেখানে সকলেই আশা করেছিলেন হয়তো ফাঁসি হবে, কিন্তু সেটা হলো না, যাবজ্জীবন হলো। অনিকেত, আপনার থেকে আমি শুরু করি। তরুণজ্যোতি যে কথাটা বললো, সত্যিই তো CBI এর তদন্ত নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে, কিন্তু এই যে RG করে পোস্টমর্টম হলো এবং তারপর যে রিপোর্টগুলো সামনে এলো, যারা সেদিন ছিল এবং এই যে রিনোভেশনের জন্য তৈরি ঘরগুলো ভাঙাচোরা হলো, তখনও যারা ছিল, সাইন করলো যারা, তারা কোথায়? তারা কেন সামনে এলো না? যে কথাটা বলার, যে পোস্টমর্টম নিয়ে তরুণজ্যোতিবাবু যে কথা বললেন, হ্যাঁ, তিনি যদি এই আন্দোলনকে ফলো করে থাকেন তাহলে দিনের আলোর মতন এটা পরিষ্কার যে তারা প্রকাশ্যে এসে যাবতীয় বিবৃতি, তারা কি পেয়েছে, তারা কি দেখেছে, এই নিয়ে রিটেন স্টেটমেন্ট থেকে শুরু করে CBI এর কাছে অবধি, সংবাদ মাধ্যমের কাছে অবধি, আমাদের জুনিয়র ডাক্তারদের কাছে, সবার কাছে এই জায়গাটা ওপেন। ওনার কাছে কেন এই জায়গাটা ওপেন নয় আমি বুঝতে পারলাম না। যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে CBI আজকে 90 দিনে চার্জশিট দিতে পারছে না এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের জন্য, আর আপনি সেদিন দায়ী চাপাতে চাইছেন যে পোস্টমর্টমে তারা গেল। কেন গিয়েছিলাম আমরা তো মনেই করেছিলাম যে RG কর মেডিকেল কলেজে 9ই আগস্টের আগে যে RG কর মেডিকেল কলেজ ছিল, সেই RG কর মেডিকেল কলেজটা কেমন ছিল, যে কথা বারবার বলেছি আমরা, যে 2021 সালের আন্দোলন থেকে শুরু করে তার আগে একটা ক্রিমিনালাইজেশনের মতন পরিবেশ তৈরি করেছিল RG কর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ এবং তার বাহিনী। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে থেকে আমাদেরকে লড়াইয়ের যাত্রা শুরু করতে হয়েছে। আজকে আমরা এসে যখন 165 দিনে দেখছি CBI এর দিনের চোখের সামনে অপদার্থতা, সেই অপদার্থতার দায় সহজেই জুনিয়র ডাক্তারদের গায়ে চাপিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু যে জায়গাটা চাপিয়ে দেওয়া গেল না, বা নির্যাতিতার বাবা মা এখনো বিচার চাচ্ছে। আমরা তো এখনো বলছি, আপনাদের যদি মনে হয় যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের PGDদের আপনারা ইনভেস্টিগেশন করুন না, আমরা তো কাউকে বলছি না যে এদেরকে ইনভেস্টিগেশন আওতার মধ্যে আনা যাবে না, সবাইকে ডাকুন আপনারা। ডক্টর পান্ডে, দিনের আলোর মতন পরিষ্কার করুন কোন কোন জায়গা থেকে আসলে শুরু করার দরকার রয়েছে আবার তদন্তের ক্ষেত্রে? প্রথমত হচ্ছে আমাদের সামনে যে CFSL রিপোর্ট এসছে, সেখানে যেটা আমরা দেখেছি যে আনডিস্টার্বড ক্রাইম অফ সিন, এবং MIMB রিপোর্টে দেখা যাচ্ছে যে আমাদের নির্যাতিতা ভিকটিমের বডিতে যে ইনজুরিগুলো আছে সেগুলো হচ্ছে অ্যান্টিমর্টেম আর সাইন্স অফ স্ট্রাগল। তাহলে এই যে অসঙ্গতিটা আছে CFSL রিপোর্টের সঙ্গে MIMB রিপোর্ট মিলছে না, এইটাকে। এবং আপনাদের মনে করিয়ে দিতে চাই, 24শে আগস্ট সুপ্রিম কোর্টের শুনানির সময় সলিসিটর জেনারেল কিন্তু বলেছিলেন
প্রধান বিচারপতিকে জানিয়েছিলেন যে ক্রাইম অফ সিন হ্যাজ বিন ডিস্টার্ব, এটা কিন্তু ডকুমেন্টেড আছে। তাহলে কেন সিবিআই ওই জায়গাটা এড়িয়ে ক্রাইম অফ সিন নিয়ে কোনো চার্জশিটে কোনো মন্তব্য করা নেই? তাছাড়া আর একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, আলোচনা চলছে, সেটা হচ্ছে ডিএনএ প্রোফাইলিং। ডিএনএ প্রোফাইলিংয়ে কিন্তু আমরা দেখেছি যে সঞ্জয় রায়ের ডিএনএ ছাড়া কিন্তু একাধিক আনআইডেন্টিফাইড লোকের ডিএনএ পাওয়া গেছে। তাহলে ওরা কারা? সন্দেহ তালিকায় কারা আছে? যদি সন্দেহ তালিকা সিবিআই নাই থাকে তাহলে কতজনের ডিএনএ টেস্ট করবে? বেশ, দেবাশিস, কোন জায়গাগুলোতে নিয়ে তোমরা আবারও আন্দোলনের পথে নামবে? প্রথম কথা আন্দোলনে থাকবে, সে কথা আপনারা বলছেন। একদম আন্দোলনে থাকবো, এবং যে প্রশ্নের আপনারা আগের দিনই জানেন যে আমরা অনেক প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন নিয়ে আমরা শিয়ালদা কোর্ট চত্বরে আমরা লিফলেট বিলি করছিলাম, যে জায়গায় ফাঁক রয়ে গেছে, যে বলা হচ্ছে যে প্লেস অফ অকারেন্স, কোথায় ঘটনাটা ঘটলো, এই যে বলা হচ্ছে যে বহু লোক ওই সেমিনার রুমে ঢুকেছে বেরিয়েছে, তাদের নাকি আইডেন্টিফাই করতে পারেনি, তারা কারা? এখান থেকে শুরু করে এই যে বলা হচ্ছে একটা মাথায় রক্তের চিহ্ন, সেখানে দাঁড়িয়ে কোন হার্ড সারফেসের ওপরে এই গোটা ঘটনাটা হলো থেকে শুরু করে এই যে আমাদের প্রশ্ন একটা, যে প্রশ্নগুলো না নতুন কিছু আমরা করছি না। কোন কোন জায়গা বলতে গেলে আমরা 50টা 100টা বলতে পারি, আমাদের জায়গা কেন আমরা বলছি। আমি অনিকেত নিজে আরজি করের ছাত্র, আমরা মেডিকেল কলেজের আমি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। স্যার, আমরা যখন 9 তারিখে পৌঁছলাম ওখানে খবর পেয়ে, সেদিনকে যে চেহারা দেখেছিলাম আরজি করের, সেখান থেকেই কিন্তু আমাদের মনে এই প্রশ্ন। আমরা দেখলাম সন্দীপ বাহিনী গ্যাং গোটা জায়গাটা ঘিরে রেখেছে, কর্ডন করে রেখেছে, অভয়ের মা বাবা তো দূরের কথা, মানে কাউকেই ওখানে ঘেঁষতে দিচ্ছে না, জোর করে পোস্টমর্টেম করা হচ্ছে, জোর করে বডি বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই গোটা আমরা তো ইচ্ছে করে বলি, চোখে জিনিস দেখেছি, আমরা ইচ্ছে করে বলছি না। হঠাৎ একটা ঘটনা ঘটলে আমরা কেন বলতে যাবো এর সাথে? এত যখন গেলাম, গিয়ে দেখছি আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনার মনে আছে 10 তারিখে ওখানে যাওয়ার সময় এসএসকেএম এর পিজিটি সৃঞ্জয়, তাকে রীতিমতো মেরে বের করে দেওয়া হলো, আমাদের সহকর্মী সৌমদীপ, তাকে মারা হলো জাস্ট এই প্রশ্নটা করার জন্য যে ভাই তোরা কি কিছু জানিস, এখানে কি কেউ কিছু জানে? এই কথা বলায় সন্দীপ বাহিনী রীতিমতো আক্রমণ করেছিল আমাদের। তাহলে এই ঘটনা তদন্ত না হলে কি করে সামনে আসবে এই গোটা মাথাটা? আজকের প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে কি সঞ্জয় রায়ের ফাঁসি না যাবজ্জীবন, এটা প্রশ্ন নয়। প্রশ্ন সঞ্জয় একা না আরো অনেকে, এবং আরো অনেকে হলো তারা কে, তার পেছনে কতজন প্রভাবশালী আছে, কত ওপর অবধি। তিলোত্তমার বাবা আমাদের সঙ্গে এখনো রয়েছেন, আপনার কাছে তাহলে এই প্রশ্নটাই নিয়ে যাই। দেবাশিস যেটা বলছে, একা না একাধিক, এই বিষয়টা সত্যিই সামনে আসবে? চেষ্টা করছি আমি তো একটা কথাই বললাম, চেষ্টা তো করব, দেখা যাক কি হয়। এবং সিবিআইকে আমরা তো প্রথম থেকে আরেকটা কথা বলছি যে সিবিআই তো আমরা চাইনি, আমরা কোর্টের কাছে ভালো এজেন্সি চেয়েছিলাম এবং যারা তদন্ত করে আমার মেয়ের হত্যাকারীদের বের করবে, কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সুতরাং কোর্টকেই এই সমস্ত প্রশ্নের উত্তর এখন আমাদের কাছে দিতে হবে। কোর্টের কাছে আমরা এই সমস্ত বিষয় নিয়ে 54টা কোশ্চেন রেখেছি, কোর্টের কাছেই আমরা এরা উত্তর চেয়েছি। কোর্ট কোথা থেকে উত্তর দেবে সেটা কোর্টকেই ভাবতে হবে, কারণ এখন আমাদের কোর্ট আর রাস্তা ছাড়া এই বিচার পাওয়ার পেছনে আর কোনো জায়গা নেই। আমরা আশাবাদী এবং তিলোত্তমা বিচার পাক, এখনো আমরা সে কথাই বলছি 9 তারিখ থেকে যে কথা বলছিলাম। রাজা মঞ্জিরা, রাজনীতির লোক হিসেবে নয়, আইনজীবী হিসেবে, তরুণ একজন আইনজীবী হিসেবে আমি সায়নের কাছে এই পর্বের বিকেলের বিতর্কের নিউজ রুম থেকে পর্বের শেষ প্রশ্নটি রাখবো যে এখানে আম জনতা আর কি প্রত্যাশা রাখতে পারেন? আমজনতাকে আবার আমরা রাস্তায় নামবার অনুরোধ করছি। আমজনতার চাপেই এই যে বিচার এবং বিচারের নামে যে প্রহসন, সে প্রহসন বন্ধ করে প্রকৃত বিচার ছিনিয়ে আনতে হবে। এবং এটা ঠিক বিজেপির প্রতিনিধি বলেছেন যে ঘটনা বা তদন্ত এটা খুব কঠিন ছিল বলেই তো সিবিআইকে দেওয়া হয়েছে। যদি সহজ হতো, পাড়ার মাতব্বরকে দেওয়া হতো, পঞ্চায়েতের প্রধানকে দেওয়া হতো বা ক্লাবের কাউকে দেওয়া হতো। তাই জন্য পরিষ্কার বিষয় পরিষ্কারভাবে বলতে হবে। দেখুন, আমরা বলছি না যে কেউ কারোর সাথে দেখা করলেই সব ঠিক হয়ে যেত, কিন্তু আন্তরিকতার সাথে অমিত শাহ কলকাতা এলে তিনি সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করতে পারেন, কিন্তু সেম অমিত শাহ তার সাথে যখন নির্যাতিতার পরিবার দেখা করতে চায়, কেন তারা দেখা করতে পারেন না? আমরা এতদিন সেটিংয়ের কথা বলতাম, আমি চাই না আজকে এই কথা বলতে, কিন্তু আজকে রাজ্যের মানুষের যারা বিচারের দাবিতে রাত জেগেছে, কোনো ঝান্ডা নিয়ে নয়, আবার বলছি কোনো ঝান্ডা নিয়ে নয়, কিন্তু যারা রাত জেগেছেন, যারা একবার চেঁচিয়ে বলেছেন নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো, সঞ্জয়ের জন্য নয় মাথা ধরবার জন্য যারা বলেছেন, তারা সবাই আজকে হতাশ। কিন্তু আবার আপনাদেরকে বলছি, এই হতাশা থেকেই হয়তো নতুন কোনো আন্দোলনের জন্ম হচ্ছে, যে আন্দোলন এত বড় একটা ঘটনাকে শুধু সঞ্জয় রায় দিয়ে, আমরা বলছি না সঞ্জয় নির্দোষ, কিন্তু শুধু সঞ্জয় রায়কে সামনে রেখে যারা মনে করছে দিদির পুলিশ যা করেছে আর মোদিজির সিবিআই সেটাকে একদম 100% ঠিক বলে বেরিয়ে চলে যাবে, আর এত মা বোনেরা যারা রাস্তায় নামলেন সবটা বৃথা হয়ে যাবে, আমরা বৃথা হতে দেব না। আমাদের মনে হয় আজকের এই বিতর্ক সভার একেবারে শেষ লগ্নে যে সিঙ্গল লাইনটা সায়ন বললেন, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সুস্থ স্বাভাবিক মানুষের মনের কথা,
যদি সত্যিকারের বিচার আরও বাকি থাকে, সে বিচার যেন আসে আপনার জন্য, আমার জন্য, প্রত্যেক নাগরিকের জন্য। বিকেলের বিতর্ক আজ এখানেই শেষ করছি। তার আগে তিলোত্তমার বাবা এবং যারা ডাক্তারবাবু, যারা বিশিষ্ট চিকিৎসক, যারা এই আন্দোলনের মুখ হয়েছিলেন, প্রত্যেককে আজকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা লড়াই চালাচ্ছেন তাদেরও আমরা সাধুবাদ জানাচ্ছি। TV9 বাংলা আজও চেয়েছে, আগেও চেয়েছে, আজও চাইছে, পরেও চাইবে তিলোত্তমা প্রকৃত বিচার পান।